প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন। আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনেক রোগী আছে যারা দীর্ঘদিন যাবৎ হাঁটু ব্যথায় ভুগছেন। বিশেষ করে হাঁটুর সামনের অংশে ব্যথায় ভুগছেন, যেটিকে anterior knee pain বলে। এবং এই হাঁটু ব্যথার জন্য আপনারা বিভিন্ন ধরনের ব্যথানাশক ওষুধ খাচ্ছেন বা বিভিন্ন ভিটামিন, ক্যালসিয়াম এই জাতীয় ওষুধ খেতে, খেতে আপনারা একদম টায়ার্ড হয়ে যাচ্ছেন। কিন্তু আপনার হাঁটু ব্যথা কমছে না। প্রিয় দর্শক, কেন আপনার ব্যথানাশক ওষুধ খাওয়ার পরও হাঁটু ব্যথা কমে না সেটি আপনাদের একটু জানার দরকার। তার আগে আমাদের জানতে হবে এই ধরনের anterior knee pain হওয়ার যে কারণগুলি আছে সেই কারণগুলি। যেমন ধরেন, যদি প্যাটেলোফিমোরাল সিনড্রোম হয়, অর্থাৎ আমাদের যে নি ক্যাপ আছে, অর্থাৎ হাঁটুতে যে বাটিটা থাকে সেই বাটি এবং নি ক্যাপ বলি আমরা যেটাকে, এবং ফিমারের হাড়ের সাথে যে জয়েন্ট, সেই জয়েন্টের মধ্যে যদি সমস্যা হয় তাহলে সেটাকে আমরা বলি প্যাটেলোফিমোরাল সিনড্রোম। এবং সেই ক্ষেত্রে দেখা যায় সিঁড়ি বেয়ে ওঠানামা করতে ব্যথা বেড়ে যায়, অথবা আমরা যখন বসা থেকে উঠতে যাই তখন ব্যথা বেড়ে যায়। এছাড়াও আমাদের যদি পেটেলার টেন্ডনোপ্যাথি হয়, অর্থাৎ যদি টেন্ডনের মধ্যে অতিরিক্ত চাপের কারণে যদি আমাদের ব্যথা হয়, বিশেষ করে যারা খেলোয়াড়, যারা বেশি দৌড়াদৌড়ি বা লাফালাফি টাইপের খেলায় সংযুক্ত থাকেন, তাদের পেটেলো টেন্ডনোপ্যাথিটা বেশি হয়ে থাকে। তো সে কারণেও আপনার অ্যান্টেরিয়র নি পেন হওয়ার সম্ভাবনা থাকে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় কর্নোমেলেশিয়া প্যাটেলা থাকে, অর্থাৎ প্যাটেলার নিচের যে কার্টিলেজ যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, সে কারণেও এই ধরনের অ্যান্টেরিয়র নি পেন থাকার সম্ভাবনা বেশি থাকে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কোয়াড্রিসেপস মাসল, বিশেষ করে যদি বাস্টাস মিডিয়ালিস যদি দুর্বল থাকে এবং বাস্টাস ল্যাটারালিস যদি টাইট থাকে, সেক্ষেত্রেও আমার এই ধরনের হাঁটুর সামনের দিকে ব্যথা হতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে যদি বায়োমেকানিক্যাল স্ট্রেস থাকে, অর্থাৎ আমাদের হিপ মাসল উইক থাকে, অথবা আমাদের ফ্ল্যাট ফিট থাকে, অথবা ওভার প্রোনারেশন ফুট থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু ওভার স্ট্রেস পড়ে আপনার এই ধরনের অ্যান্টেরিয়র নি পেন হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণগুলা বললাম এই কারণেই যে আপনি যখন চিকিৎসা নেবেন তখন অবশ্যই সেই কারণগুলা অ্যাসেসমেন্ট করে জানতে হবে যে কোন কারণে আপনার হাঁটুর সামনের দিকে ব্যথাটা হচ্ছে। আমরা যদি সে কারণ না জানি তাহলে কিন্তু চিকিৎসা প্রপারলি দেওয়া কঠিন। এবং এই ধরনের ব্যথা সাধারণত ওষুধ খেলে ভালো হয় না। এর মেইন কারণ হচ্ছে যে আমরা কোন কারণে ব্যথা হচ্ছে সেটি না জেনেই আমরা চিকিৎসা গ্রহণ করি। প্রিয় দর্শক, এই ব্যথাগুলি সাধারণত কোনো ডিসফাংশনের কারণে হয়ে থাকে। কোন জায়গাটিতে ডিসফাংশন? এটা কি মাংসপেশিতে? এটা কি আপনার কোন মাংসপেশি শক্ত, কোন মাংসপেশি দুর্বল, হ্যাঁ, বা তার বায়োমেকানিক্যাল কোনো স্ট্রেস আছে কিনা, এই সমস্ত কারণ যদি আমরা আইডেন্টিফাই করে চিকিৎসা না দিই তাহলে শুধু ব্যথানাশক ওষুধ এই হাঁটু ব্যথা কমাতে পারে না। কারণ ব্যথানাশক ওষুধ শুধু প্রদাহ কমায় এবং পেইন সিগন্যাল কমায়, কিন্তু ডিসফাংশনকে কারেকশন করতে পারে না। তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে প্রধানতম চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি করানো। এখন অনেক রোগী বলে আমরা তো ফিজিওথেরাপিও করেছি, কিন্তু আপনি কি প্রপার জায়গা থেকে ফিজিওথেরাপি করতে পেরেছেন? ফিজিওথেরাপি একটি বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থা। এর অনেক সায়েন্টিফিক স্ট্রং এভিডেন্স আছে। সুতরাং আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে। আমরা এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে আমরা ফিজিওথেরাপি চিকিৎসকরা সাধারণত কয়েকটা ভাগে চিন্তা করি। প্রথম ভাগটা হচ্ছে যে রোগীর যে কারণে ব্যথা হচ্ছে, যে সকল কাজের কারণে ব্যথা হচ্ছে, সেই কাজগুলিকে মডিফাই করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভিটি মডিফিকেশন করতে হবে। আপনি যদি কাজ মডিফাই না করেন তাহলে কিন্তু ব্যথা কমানো যাবে না, কারণ ব্যথার যে উৎস বা সোর্স সেগুলিকে আপনার বন্ধ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার রোগীকে এডুকেশন দিতে হবে, সে কিভাবে চলবে, কিভাবে হাঁটবে, কিভাবে বসবে, কিভাবে সিঁড়ি বেয়ে উঠবে নামবে, এই সমস্ত এডুকেশন রোগীকে দিতে হবে। তৃতীয়ত হচ্ছে রোগীকে এনশিওর করতে হবে যে এই ধরনের পেইন তার জীবনের জন্য মারাত্মক ক্ষতি নয়। কারণ অনেক সময় রোগীরা ভয়ে মুভমেন্ট করতে চায় না যে ব্যথা আরো বেড়ে যেতে পারে, অথবা ব্যথা তার আরো অনেক ক্ষতি করতে পারে। সুতরাং রোগীকে আপনার এনশিওর করতে হবে যে এইটা ব্যথার কোনো ভয়ের কোনো কারণ নেই। এর সাথে ইম্পর্টেন্ট হলো যে এক্সারসাইজ ডিপেন্ড করে যে আপনার কোন মাংসপেশিটা দুর্বল হয়ে গিয়েছে, সেই মাংসপেশিগুলোকে আপনার সবল করতে হবে। কোন মাংসপেশি আপনার
টাইট হয়ে গিয়েছে সেগুলিকে আপনার ফ্লেক্সিবল করতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে আপনার জয়েন্ট মোবিলাইজেশন অর্থাৎ ম্যানুয়াল থেরাপি খুবই কার্যকরী। বিকজ এই ধরনের ব্যথার ক্ষেত্রে হাঁটুর জয়েন্ট অনেক সময় দেখা যায় রেঞ্জ অফ মুভমেন্ট কমে যায়, জয়েন্ট স্টিফনেস হয়ে যায়, হ্যাঁ? জয়েন্টের ফাংশন কমে যায়। সুতরাং জয়েন্ট অ্যাসেসমেন্ট করে সেই সমস্ত বিষয়গুলো আইডেন্টিফাই করতে হবে। করে আমরা যদি ম্যানুয়াল থেরাপি বা মোবিলাইজেশন দেই, সেই ক্ষেত্রে আপনার রেঞ্জ অফ মুভমেন্ট বেড়ে যাবে, ব্যথা কমে যাবে, ফাংশনটা বেড়ে যাবে। এর সাথে অনেক সময় আমাদের যেটা খুবই প্রয়োজন হতে পারে যে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন। কারণ এই ধরনের ব্যথার ক্ষেত্রে যদি শরীরে ওজন বেশি থাকে, সেই ওজনটাকে কমিয়ে ফেলতে হবে। এবং কোনো সময় যখন ব্যথা দীর্ঘ সময় থাকে, তখন কিন্তু ব্যথাটা সেনসিটাইজ হতে পারে। সেক্ষেত্রে আমাদের পেইন নিউরোসায়েন্সটাকে বোঝাতে হবে এবং পাশাপাশি আমাদের কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির প্রয়োজন হতে পারে এবং মুভমেন্ট রিট্রেনিং করতে হবে। সে কিভাবে হাঁটবে, কিভাবে সে সিঁড়ি বেয়ে উঠবে, নামবে, এগুলি ট্রেইনড আপ করতে হবে। সুতরাং প্রিয় দর্শক, আমরা যদি প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা দিতে পারি, তাহলে এই ধরনের হাঁটু ব্যথা সহজেই সুস্থ হওয়া সম্ভব। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘদিন যাবৎ এই ধরনের হাঁটু ব্যথায় ভুগছেন, অনেক চিকিৎসা নিচ্ছেন, হাঁটু ব্যথা কমতেছে না, আপনার কোয়ালিটি অফ লাইফ কমে যাচ্ছে, মুভমেন্ট কমে যাচ্ছে, আপনাদের প্রতি পরামর্শ আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।